প্রিয় প্রণয়িনী সিজন 2 লিখেছেন জান্নাত নুসরাত। পর্ব সংখ্যা 65। অতীতের শেষ অংশ। আপনাদের সাথে আমি আছি জান্নাতুল ফেরদৌস মনি। আল হারাইমাই হাসপাতাল। ঘড়ির কাঁটার সময় 4টা। দূর দূরান্তের মসজিদ হতে আজানের ধ্বনি প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছে। করিডোর দিয়ে চলার হুইল চেয়ারে বসা নাসির সাহেবের চঞ্চল চোখটাও। ইসরাত ড্রাইভিং করতে চাইলেও জয়েন করতে দেয়নি। মানুষগুলোর অবস্থা খুব একটা ভালো ঠেকছে না তার নিকট। হাত পা স্বাভাবিকভাবে কাঁপছিল, তাই নিজ দায়িত্ব নিয়ে এসেছে তাদের। সৌরভী আর ইরাম এখনো জানে না এই ব্যাপারে, তাদের বলার সুযোগ পায়নি কেউই। যখন অতর্কিত খবরটা পেয়েছে পাগলের মতো ছুটে এসেছে। 57 নম্বর কেবিনের সামনে এসে দাঁড়াতেই সবাই ইসরাত হাত বাড়ি স্পর্শ করলো। নব হালকা করে মোচড় দিতেই বুঝলো তার শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে। জাইরের গলার স্বর পেছন থেকে পেতেই ভেসে আসতেই নাজনী বেগম বলছে, মেজমা প্যানিক হবেন না, রিল্যাক্স, শরীর খারাপ হয়ে যাবে, অল বিলিং ওকে। জোরালো শ্বাস টানুন। জাইনের কথা মতোই শ্বাস টানেন ভদ্রমহিলা। ইসরাত নিজেকে সামনে দরজাটা খুলতেই সাদা বেডে বসে থাকতে দেখা গেল আমিরাকে। অকিকটর ঘুরে গেল আলগোছে পুরো কক্ষ জুড়ে। না কোথাও নেই নুসরাত। আবারও ভালো করে তাকালো, না নেই। তবে কি আহান মিথ্যা বলেছে সবাইকে? ঘাড় বাঁকিয়ে তাকাতে আহান বলে ওঠে, ভেতরে ঢোকো। ইসরাতের পা আগানোর সামর্থ্য হলো না। আহান কি বুঝলো বোঝা গেল না। শার্টের হাতা গুটিয়ে নিল কোনোই অবধি। যতক্ষণ ইসরাত টের পেল সে কারোর বাহুর মধ্যে, ততক্ষণে সে শুনে ভাসছে। আহান তাকে কোলে করে নিয়ে বসালো সোফায়। নাসির সাহেব হাসছেন শোনা গেল। নাজনী বেগম জাইনের গায়ে ভর দিয়ে ভেতরে প্রবেশ করতে করতে বলে ওঠেন, ব্যাটা হয়ে গেছিস দেখি। আগের মতো আর বাচ্চা নেই আমাদের আহান, এবার তো বিয়ে দিতে হবে ভালো একটা মেয়ে দেখে। আমিরার মুখ কালো হয়ে গেল কথাটুকু শুনে। নাজনী বেগম কথা কেটে দিল আহান। মৃদু স্বরে ভাসলো গুঞ্জনের, অনেক আগে বিয়ে করে নিয়েছি আমি মেজমা। ভদ্রমহিলা ঈষৎ হেসে আমিরার দিকে তাকালেন, চোখ দুটো উজ্জ্বল দেখাচ্ছে। খোঁচা দিয়ে বলে, আহানের বইয়ের কাছ থেকে পুরো পুরো গন্ধ আসছে নাকি? কথাটা শেষ করে হেসে ওঠে সবাই। তাদের কথায় ব্যাঘাত ঘটাতেই বড্ড গম্ভীর ভারী মেয়েলি স্বর শোনা গেল, সুখী পরিবারের দৃশ্য দেখা যাচ্ছে দেখি। আমাকে এখন তাহলে প্রয়োজন নেই মনে হচ্ছে। কথা শেষ করে টেনে টেনে বলতে শোনা গেল, আরে জাইন ভাই যে, অল ফিটফাট, কবে দেশে আসলেন? আমি টপকে গেছি শুনে এসেছেন নাকি? পিটপিট করে বুকের হৃৎস্পন্দন নিতেই শব্দের উৎস খুঁজে তাকালো ওয়াশরুমের দরজার দিকে। সাদা দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেল ফ্যাকাশে বর্ণের এক মেয়েকে। গায়ে হাসপাতালের কাপড়, ফাটা শুকনো ঠোঁট, হাতের মধ্যে ক্যানুলা লাগানো, কপালে ঠোঁটের কোণে ব্যান্ডেজ করে রাখা উঁচু নাকটা শীতের জন্য জমে গিয়ে লাল বর্ণ ধারণ করেছে। কালোমণির নেত্রগুলো সময়ের সাথে সাথে আরো বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। ইসরাত এক পা দু পা করে এগিয়ে এলো নুসরাতের মুখোমুখি দাঁড়াতেই। গালে গাল স্পর্শ করলো। ধীরে ধীরে স্পষ্ট হলো গাঢ়তা, গাল দুটো, ঠোঁট, সবকিছু যেন দেবে গেছে চেহারার সাথে। চোখ বন্ধ করে মেয়েটা উচ্চারণ করলো, এতদিন কোথায় ছিলি তুই? জানালি না কেন? নুসরাত ভুরু কুঞ্চিত করলো। টু শব্দটি করার আগে তার গায়ের ওপর হামলে পড়লো ইসরাত। 2 ইঞ্চি লম্বা নুসরাতের কাঁধে হামলে পড়তেই 1.5 বছরের বড় বোনটা দুহাতে আঁকড়ে ধরলো মেয়েলি পিঠ। কান্না স্বরে চেপে গিয়ে চেঁচানোর মতো শব্দ করলো, এই এই কোথায় ছিলি তুই? এতদিন জানালি না কেন? আমাদের আমাদের কথা তোর একবার মনে পড়েনি? আমরা তোকে ছেড়ে কিভাবে ছিলাম সেটা কি একবার ভেবে দেখেছিস? কল তো দিতে পারতি, করলি না কেন? বল বল, কেন করলি না? ইসরাতের দেহের ভার সামলাতে গিয়ে ক্যানুলায় টান খেলো। সামান্য রক্ত উঠে যেতে দেখা গেল স্যালাইনের ভেতর। জাইন এগিয়ে আসতে নুসরাত থামিয়ে দেয় ইশারায়। বিড়বিড়িয়ে বলল, থাকুক, কেঁদে নিক। কান্নায় চেপে ভেসে যেতেই নুসরাতের কাঁধে ইসরাতকে ঠেলে দিয়ে আহান এসে জায়গা করে নিল সেথায়। ছোটবেলার মতো ভ্যা ভ্যা করে কেঁদে দিল ছেলেটা। নুসরাত কপাল কুঁচকে চেয়ে ঠোঁট বাঁকিয়ে ভীষণ কষ্টে হাসলো। কাঁধে ব্যথা পাচ্ছি ভীষণ রকম, তবুও ব্যথার ছাপ ফুটে ওঠেনি মুখে। শক্ত করে দাঁড়িয়ে রয়। আহানের শক্ত সমর্থ শরীরটা সামলাতে ছোটখাটো নারী দেহ টলে যায়। গুঙিয়ে ওঠে সে, সটন হয়ে দাঁড়িয়ে দুহাতে থামানোর ব্যথা চেষ্টা করে। পুরুষালি কান্নার মেয়েলি কান্নার ভারে পুরো রুম যেন ভারী হয়ে ওঠে। ভাই বোনের দিকে তাকিয়ে থাকতেই একসময় চোখ বেয়ে নোনাচল গড়িয়ে পড়ে আমিরার। চাস্তো ভাই বোনদের ভেতরেও এত মায়া মহব্বত কখনো দেখেনি মেয়েটা। নিজেরও তো ফুপিয়ে ওঠে। আহান অভিযোগ করেছে, সবসময় ভীষণ গম্ভীর বিরক্ত হতে থাকা ছেলেটা বাচ্চাদের মতো চেঁচাচ্ছে, তুমি এত নিষ্ঠুর, আমাদের জানালে না কেন?
এখানে তুমি আর কি নাম? তোমার জন্য কান্না করেছি কত তুমি জানো? তুমি নেই ভেবে। এই আপু এই। নুসরাত পিঠে হাত বুলে দিল, শান্তবার বিধার চেষ্টা করলো। বলে, আহান তোর বউ দেখছে। আহান সেসবের কথা কানে না তুলে ভাই বোন দুজনে পাল্লা দিয়ে কাঁদছে। চিৎকারে পুরো কেবিন যেন ভারী করে তুলেছে। জাইনিস আহানকে টেনে সরায়, কঠোর স্বরে বলে ওঠে, পেশেন্ট কিভাবে কেঁদে কেটে তোমরা সবাই আরো বেশি অসুস্থ বানিয়ে ফেলবে। দূরে সরো সবাই। আহান টেনে সরালেও কান্না থামানো সম্ভব হয়নি। তা থামে আরো ঘন্টাখানেক সময় নিয়ে। দুজনের হেসকে তুলল। নুসরাত নাসির সাহেবকে জড়িয়ে ধরলো, বিরক্তি মিশ্রিত স্বরে বলল, কি একটা অবস্থা করেছেন আপনি নিজের আব্বা। এটা কোনো কথা হলো? কিন্তু হলেও আপনি নিজে চিত হয়ে পড়তেন। আমাদের একটু চিত হওয়ার সুযোগ দেন। নাসির সাহেব এক হাতে মেয়ের পিঠ জড়িয়ে ধরলেন। নুসরাত অনেকক্ষণ বাবার গলা আঁকড়ে ধরে বসে রইল। বুকটা ফাঁকা ফাঁকা লাগছিল। গুলি খাওয়ার পর 3 দিন তার হুঁশ ছিল না। যখন জ্ঞান ফিরল তখন সবকিছু ঘোলাটে। মিনিটের জন্য হুঁশ ফিরত, আবার ঢলে পড়তো সেই নিদ্রায়। তার হারমাইন হাসপাতালের রোগীর স্পেসিফিক বিষয়ে খুব কঠোর, তাই এই খবর একটা কাকপক্ষীও টের পায়নি। ইউনিমার্ট থেকে আল হারামাইনের দূরত্ব 10 মিনিটের। নুসরাত যখন রাস্তায় পড়ে থেকে তুলে নিয়ে আসা হয় তখন রক্তে লেপ্টে ছিল। চেহারা বোঝা যায়নি মানুষটাকে। সপ্তাহখানেক বাদে বেশ দিনের ট্রিটমেন্টের পর নুসরাতের আজকের অবস্থা। সে নিজের পায়ে দাঁড়িয়েছে, ঘাড়ে কপালে একপাশে পড়ে গিয়েছে। বোম ব্লাস্টের শব্দটা এখনো তার কানে ভাসে। যখন গুলি তাকে এফোর ওপর করে চলে গিয়েছিল, কি তীক্ষ্ণ ব্যথাই না হয়েছিল। অতিরিক্ত ব্যথার জন্য জ্ঞান হারিয়েছিল সেদিন। আর নুসরাত মনে করেছিল সে মারা যাচ্ছে, মৃত্যুর সাথে হাতছানি দিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু মৃত্যু আসেনি। সেবার তাকে আজরাইল নিতে আসেনি। নুসরাত বেঁচে গিয়েছিল, ফিরে এসেছে। এখন সে দাঁড়িয়ে আছে তার পরিবারের সামনে, প্রিয় মানুষটার মুখ দেখতে পাচ্ছে। এখন জীবনের কোনো মিরাকেল হতে দেখেনি নুসরাত, কিন্তু নিজের সাথে হতে দেখলো। তার যেদিন পুরোপুরি জ্ঞান ফিরল সেদিন হাওমাও করে কেঁদেছিল। পরিচিত ডাক্তার অন্ধে ভলকভ ভাবতুলুপ চেয়েছিল তার দিকে। ভদ্রলোক কখনো দেখেনি নুসরাত কিভাবে, তাই অবাক চোখে দৃষ্টিপাত করতেই তাকে নুসরাত কথা জানতে চাইতে সৈয়দ বাড়ির সবাইকে। কিন্তু নুসরাত তাকে থামিয়ে দিলেন। বলেছিল, বিছানায় এভাবে পড়ে থাকতে দেখলে সকলের অবস্থা আরো খারাপ হবে। তাই চেপে গিয়েছিল ডাক্তার আন্ধে। নুসরাতের শরীর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছিল। বেশ সময় নেয়নি রোগী সারিয়ে তুলতে। শুধু পোড়া দাগগুলোই যেন থেকে গেছিল। নুসরাত রোগ সারিয়ে তুলেছে, শুধু পোড়া দাগ থেকে গেছে। নুসরাত এক সন্ধ্যায় অন্তের কাছে মোবাইল চাইল। তখন তিনি সন্ধ্যার শিফটে এসেছিল। খ্রিস্টান ধর্মের লোকটা ভেবেছিল সবাইকে কল দেবে নুসরাত, কিন্তু না, সে ফেসবুক স্ক্রল করলো। তার মতো পেশেন্টদের এত বড় ধাক্কা সামলিয়ে উঠতে কান্না করে প্রতিদিন। নিজের চেহারার একাংশ পুড়ে গেলেও তারা হীনমহনতায় ভোগে, কিন্তু নিজেদের ফেলনা মনে করে। সেদিক থেকে এই মেয়েটা পুরোপুরি রূপে জ্ঞান ফিরেছে। ওই দিন শুধু কেঁদেছিল। 32 বছরের অন্ধে নুসরাতের এমন অদ্ভুতভাবে কাণ্ডে যেন মুগ্ধ হইলেন তার ওপর। তিনি ওই বাড়ির মানুষগুলোকে চেনে বহু বছর পূর্ব হতেই। ব্যবসাতেও নাম করা পরিবার। নিজের নাম দিনে দিনে বিস্তার করেছে তারা। উপশহর, শহর পরাণ শহরে যাকে জিজ্ঞাসা করা হোক, স্থায়ী মানুষ হিসেবে এক নিমিষেই তাদের কথা বলে দিতে পারবে। সেই বাড়ির মেয়ে মারা গিয়েছে, এটা জানেন এমন লোক কমই আছে। অন্তে নিজেও মনে করেছিল নুসরাত আর বেঁচে নেই, কিন্তু যখন রক্ত পরিষ্কার করা হলো মেয়েটা চিরস্থায়িত্ব মুখটা ভাসল। ভীষণ আহত হয়েছিল দেখে নুসরাতের মুখটা আহত অবস্থায় তখনও যেন হাসছিল। ঠোঁটের কোণে যেন ফুটেছিল মিষ্টি হাসি। অন্ধে অনেকবার বলেছিল নাসির সাহেবকে জানিয়ে দেবে সংবাদটা। নুসরাত মানা করে দিয়েছিল। স্পষ্ট কণ্ঠ তাকে চূড়ান্ত পর্যায়ে আশ্চর্য করে দিয়ে বলল, কাঁদুক, একটু শোক মানাক। আমি মরে যাওয়ায় তাদের হৃদপিণ্ড বড় হবে। কথাটা শেষ করতে পারেনি, খিলখিল করে হেসে উঠল। গতকাল রাতে তাকে জানালো আজকে জানিয়ে দেবে। আহার নামের ছেলেটাকে কল দেওয়ার পর ছেলেটা আসলো। তখন মাথার ওপর তুলে ফেলেছিল পুরো হাসপাতাল। নুসরাতের বেডে বসে থাকতে দেখে হাসলো একবার কাঁদলো। উঁচু গলায় নারীর দেহকে কোলে তুলে নিয়ে ফেললো। পারিবারিক মেলবন্ধন দেখে আনতে দরজার পাশে দাঁড়িয়ে। মিষ্টি একটা পরিবার, সবাই হাসছে, কথা বলছে, নিজেদের কষ্ট অনায়াসে জাহির করছে একে অন্যের নিকট। মন জড়িয়ে যাওয়ার মতো দৃশ্য দেখে অতঃপর ফিরে গেলেন নিজ শিফটে। আজ আর নুসরাতের কেবিনে ঢুকলেন না তিনি। সেদিন রাতে হাসপাতালের মাঝারি আকারের কেবিন থেকেই
গেল সবাই। নুসরাত নিজের বেড ছেড়ে গিয়ে সোফায় বসে পড়ল। ইরহাম কে কল দিয়ে সন্ধ্যার দিকে যখন জিজ্ঞাসা করা হলো সে কোথায়, আহান শুধু বলল আগামীকাল এসে জানাবো, আজ আর রাতে বাড়ি ফিরছি না। ইরহামকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল। নুসরাত সোফায় বসেছিল এক হাত পা তুলে। আহান একটু মুখটা দু হাতের আজলায় ভরে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। নুসরাত মুখ কুঞ্চন করতে হাত তার গালে চটাস করে চুমু খেলো। গাঢ় ভাঁজ পড়ল মেয়েটার কপালে। গাল মুছে নিতেই নিজের হাতে তালু দিয়ে আহান আবারও চুমু খেলো। নুসরাত আবার গাল মুছে নিল। একবার দুবার তিনবার শতবার চুমু খেলো আহান। ভেজা ঠোঁটে চুমুর ঠোঁটে নুসরাতের মুখটা ভিজিয়ে দিল। তেতে ওঠা মেজাজে মেয়েটা চেঁচালো, খাচ্চরের বাচ্চা, থুতু লাগিয়ে দিচ্ছি সারা মুখে, সর ছ্যা। আন্টি সব কানে তুলল না, আবারও গালে চটাস করে চুমু খেলো। নুসরাত থাবড়া বসিয়ে দিল, চুমু খেতে চাইলে তোর বউকে গিয়ে খা, ছ্যা, যা সর এখান থেকে। কাছে বসে আমিরা লজ্জায় লাল নীল হয়ে গেল যেন ননসের কথা শুনে। নুসরাত বুড়ো গোটাতেই তাকে অট্টহাসিতে ফেটে পড়ে। আহানকে ইশারা করতে কিছু একটা দেখাতে আহান নিজেও যেন হেসে ফেলল হা হা করে। পরের দিন সকালে আল হারামাইনের সকল বিল পে করা হলো। প্রায় 11 দিন ভর্তি থাকায় বড় অঙ্কের একটা বিল আসলো। ইসরাত কার্ড দিয়ে বিল পে করতে যাবে জানানো হলো আগে বিল পে করা হয়েছে। ইসরাত আহানকে জিজ্ঞাসা করলো কিন্তু কোনো উত্তর আসলো না সেদিক থেকে। তাই সে আবারও রিসিপশনে ফিরে গেল। বিল পে আমরা কেউ করিনি, ভুল হচ্ছে, একবার চেক করে দেখুন। মেয়েটা আবারও চেক করে বলল বিল পে করা হয়েছে। ইসরাত বলল একটু বলতে পারবেন কে বিল পে করেছে? রিসিপশনের মেয়েটা 1 মিনিট দাঁড়ানোর কথা বলে কম্পিউটার চেক করে বলল সৈয়দ জাইন হেলাল করেছে। ইসরাত তপ্ত শ্বাস ফেলে বাঁকার দিকে মাথা ঘোরালো। জাইন সেখানে নেই, পার্কিং থেকে গাড়ি বের করার জন্য গিয়েছে। নুসরাতকে নিয়ে বাড়িতে আসতে আসতে প্রায় 11টার কাছাকাছি বাজলো। বাড়ির ভেতরে গেল না সে। গায়ে সাধারণ একটা শার্ট ছিল তার। নাজনীন বেগমের কাছ থেকে ওড়না নিয়ে আগালো কবরের দিকে। মাথায় পেঁচিয়ে নিল ওড়না। বড় লোহার গেটে বড় বড় অক্ষরে লেখা কবরস্থান। নুসরাত গেট ঠেলে সামনে আগালো। যত আগালো স্পষ্ট হলো নতুন কবরটা। তার নামের নেম প্লেটে দেখে হাসলো একটু। ভাগ্য অসহায় হলে হয়তো সেই জায়গায় ভাগ্য সহায় না হলে হয়তো সেই জায়গায় থাকতো। মাটির মধ্যে হাঁটু গেড়ে বসলো। মাটির দিকে নিমিষের দৃষ্টিতে তাকিয়ে থাকতেই ডাকলো রুবা। ওপাশ থেকে উত্তর আসলো না। নুসরাত আবারও ডাকলো রুবা। ঠোঁট কামড়ে চেয়ে থাকলো অনেকক্ষণ। কান্নাকাটি জোরে দেওয়ার ধাঁচের মেয়ে যে সে না। সে অনেকক্ষণ কবরের দিকে তাকিয়ে রইল। চোখের মধ্যে সামান্য জলের ছাপ দেখা গেল, তবে তা মিলে গেল খানকেই। আমিরা এসে চেয়েছিল ননাসের নয়নের দিকে। ভদ্র মহিলা কাছে কিনা দেখতে, সেটা কাছে না দেখেই মাথা হ্যাং হয়ে গেল। দেখা গেল এক মুঠো বালি কবরের ওপর ছড়িয়ে দিচ্ছে। অস্ফুট উচ্চারণ করলো জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ তোমাকে দান করুক রুবা, তোমার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আর কোনো বাক্য উচ্চারণ হয়নি মেয়েটার ঠোঁট দিয়ে। আমিরা ভাবলো একটু কষ্টের কথা বললে এবার তার ছোট ননস, কিন্তু তা হলো না। চুপচাপ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে 2 হাত তুললেন, নিজ মনে কিছু একটা বিড়বিড় করে পড়লেন। তারপর দোয়া শেষ করলেন। নির্বিকার চেহারায় অবাক আদল খেললো যেন বজায় রাখলো। ছোটবেলায় যেভাবে তারা কোনো ব্যক্তি মরে যাওয়ার জন্য 1 মিনিট স্থির থেকে শোক পালন করতে, এখানেও সেরকম হচ্ছে। আমিরার বাড়ি হলে সে এতক্ষণে কবরস্থানে গম গম করে উঠত। এমন শান্তপূর্ণ পরিবেশ থাকতোই না আমিরার অবকতার ভেতরে। তাকে বেশ কাটিয়ে গেল যেন নুসরাত। নাসির সাহেব আর নাজনীন বেগম ছিলেন বাহিরেই দাঁড়িয়ে। নুসরাত তাদের রেখে দরজা ঠেলে বাড়ির ভেতর প্রবেশ করার পরপর ইরহামের গলার আওয়াজ ভেসে এলো, তোরা গতকাল কোথায় ছিলি? কথা শেষ করার আগে থমকে গেল। সামনে দৃশ্যটি দেখে, ব্যক্তির পিঠ দেখে। টেবিলের কাছে কেউ একজন দাঁড়িয়ে গ্লাসে পানি ঢালছে। কথাগুলো দলা পাকিয়ে যাচ্ছে। ঠোঁটের ডগায় গেল ইরহামের। চোখ ভুলে গেছে যেন পাতা ফেলতে 2 কয়েক। হৃদস্পন্দন বাড়লো, তাল বেতাল হলো। সিঁড়ি বেয়ে নেমে আসলো ছেলেটা। বুকের ভেতর টিপটিপ শব্দ হচ্ছে। 1 পা 2 পা করে আগলাতো যতই, বুকের ধুকপুকানি বললো তত। এই কয়েকদিনে নুসরাত যে গন্ধটা মিলিয়ে গিয়েছিল বাড়ি থেকে। কুস্তাগিরির সুবাস যেন আজ বাড়িতে মোমো করছে। কুস্তাগিরির গন্ধটা আবারও ফিরে এসে চারদিক থেকে যেন কুস্তরির সুবাস। গায়ে জড়ানো আহানের মিন্ট কালারের শার্ট। মেয়েটার হাতে পানির গ্লাস নিয়ে ফিরে তাকালো। পর্দা দিয়ে আসা আলোয় কোমরে উপড়ে পড়লো যেন রেশমের মতো চুলগুলো চিকচিক করছে সে সময়। ইহা মেয়েটাকে একদম মুখোমুখি এসে দাঁড়ালো। চোখাচোখি হলো দুজনের। হাতে
বেচারা ছেলেটা নিজে নিঃশ্বাস নিতে পারলো না, চোখের পাতা ফেলতে বেমালুম ভুলে গিয়েছে নিজের হাত দুটো শূন্যে তুলে। এই দুটো হাতেই তো কবরে রেখে এসেছিল, এই দুটো হাতেই শেষ বিদায় দিয়েছিল, তাহলে সুস্থ স্বাভাবিক তার সামনে কিভাবে দাঁড়িয়ে আছে? নিজের হাতে একবার তাকালো, এবার তাকালো সামনের ব্যক্তির দিকে। বাতাসে মাথায় পেঁচানো ওনাটা উড়ছে। ইরহাম ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে অতিরিক্ত সময় ধরে শ্বাস চেপে রাখায় ঢলে পড়লো মেঝেতে, সাথে ঢলে পড়লো নুসরাতের হাতে ধরে রাখা কাচের গ্লাসটা ঝনঝন করে ভেঙে পড়লো, কাঁচের টুকরোগুলো ছড়িয়ে পড়লো চারদিকে। ইরহাম দেখতে পেল বাড়ির সবাই তাকের দিকে দৌড়ে আসছে, চিৎকার করছে, তা শোনা যাচ্ছে। আর কেউ তাকে ধরে রেখেছে, এটা আর কেউ না, নুসরাত ছিল। যখন জ্ঞান ফিরল ইরহামে, তখন আবারও দেখলো মিন্ট কালার শার্ট পরা নুসরাত তের মতো মেয়েটা দেখতে তার দিকে ঝুঁকে আছে। ভয়ে চোখ খিচে ফেললে এবার আর কোনো কিছু মনে নেই, আবারও জ্ঞান হারিয়েছে ছেলেটা। নুসরাতকে টেনে দূরে সরাতে না পারলেও ইরহামের কাছ থেকে ছেলেটা যতবার ঝাপসা চোখে খুললো, ততবার নুসরাতের মুখটা দেখে ঝুঁকে পড়লো কপাল কুঁচকে। ঘন্টা খানেকের মধ্যে দুজনে এমন নাটক চলে, অতপর ইরহাম নিজেকে সামলে উঠতেই নুসরাত সোফায় বসে আঙ্গুর খাচ্ছে, ছেলেটার পানে তাকিয়ে হাসছে। ইরহাম দুহাত মেলে ভারী শ্বাস ফেলল। এদিকে আয়, জড়িয়ে ধরবো তোকে। নুসরাত অবাক কণ্ঠে বলল, আমি কেন আসবো? তুই জড়িয়ে ধরবি, তুই আয়। ইরহাম এগিয়ে গিয়ে জড়িয়ে ধরলো মেয়েটাকে। নাকি ঈশ্বরে জিজ্ঞাসা করলো, এতদিন কোথায় ছিলি? আমাদের জানালি না কেন? লাশ থেকে জিন্দা হয়ে এলি কিভাবে? নুসরাত সেসব কথার উত্তর দিল না, ত্যক্ত কণ্ঠে বলে ওঠে, তোরা সবগুলো শুধু আমি কোথায় ছিলাম এটা জানতে চাস? আমি বেঁচে আছি দেখে খুশি হসনি কেউ? ইরহাম পিঠ চাপড়ে দিল, বললে, আর কিছু জিজ্ঞাসা করবো না, চেতিস না। আরেকটু শক্ত করে জড়িয়ে ধরছি, ব্যথা পেলে বলিস, আরও জোরে ধরবো। জীবন প্রবাহমান, সেই জীবনের অনেক ঘটনা ঘটে যায় আমাদের চিন্তাভাবনার বাইরে। কখনো জীবন বয়ে আনে সুখের সাগর, কখনো দুঃখের পাহাড়, অনেক সময় মেরাক্কেল এর মতো অনেক কিছু ঘটে যায়। নুসরাত বাড়িতে ফিরে আসার পর নিয়ম করে দুবার তাকে জড়িয়ে ধরে ভাই বোন। এত আহ্লাদ নুসরাত ঠিক নিতে পারছে না, এদের এত প্রেম দেখে তার মাথা ঘোরাচ্ছে। নাজনীন বেগম একদম চিত থাকলেও নুসরাত ফিরে আসার পর একদম চাঙ্গা হয়ে গিয়েছে, নানা রকম রান্না করে খাওয়াচ্ছে তাকে। নাসির সাহেবের সাথে প্রতিনিয়ত খেলছে দাবা। শুয়ে চয়েছে সকাল 9টায় ইরহামের দেখা যায় এক চোখ বন্ধ করে যেতে যেতে। নুসরাত হাসে। গতকাল ওজন মেপেছিল 50 কেজি হয়ে গেছে, গাল দুটো আগের তুলনায় ফুলে উঠেছে, চেহারার রং উজ্জ্বল হয়েছে দিনে দিনে। বুধবারের রাত, ঘড়ির কাঁটায় তখন 8টা বাজছিল। অনিকার কাছ থেকে কল এসেছে জাইনের কাছে। প্রথম কল ধরতে গিয়ে জাইন অতবার কি মনে করে ধরলো, কানে মোবাইলটা চেপে ধরতেই গড়গড় করে শোনা গেল, অনিকা, জাইন ভাইয়া, আঙ্কেলকে জানিয়ে দিবেন আমি আরুষকে বিয়ে করব না, দুঃখিত। জাইনকে বোঝানোর চেষ্টা করতে অনিকাকে, কিন্তু মেয়েটা কোনো মতেই কথা কানে তুলল না। কেঁদে কেটে একাকার বলল, এই লোকের বিন্দুমাত্র আমার প্রতি ইন্টারেস্ট নেই, আমি কিভাবে এমন লোককে বিয়ে করব? আঙ্কেলকে আমি মানা করতে পারবো না, প্লিজ আপনি করে দিবেন। নিজের ব্যক্তিত্বের বাইরে গিয়ে একটা লোকের পেছনে অনিকা খান তো স্যাঁচড়ার মতো পড়ে থাকতে পারে না। আর তো আমারও কিছুটা আত্মসম্মান আছে বলতে হবে। জাইন মোবাইল নিয়ে ধরিয়ে দিল হেলাল সাহেবের কাছে। ভদ্রলোক বোঝানোর চেষ্টা করলো বিয়ের জন্য। অনিকা কি রাজি হলো? রাজি হলো না তা বোঝা গেল। সে রাতে বাড়ির সদস্যদের নিয়ে আলোচনা বসলো হলো জাইন, আরও সেই আলোচনায় রাখা হলো না। বুড়ো কুচকিচু ছেলেটা দেখে গেল সবার লুকোচুরি, এবার খুব একটা পাতা দিল না এসবে। জাইনের কথায় দরজা লাগিয়ে দেওয়া হলো। আমিরা ছোট সদস্য হয় তাকে নেওয়া হলো না আলোচনায়। মোমো যখন দরজা লাগাতে গেল, তখন আরশ আর আমিরা দুজনেই দরজার বাহিরে দাঁড়িয়ে আছে। সে আছে তাদের দিকে কপাল কুঁচকে। আমিরার মুখ থমথমে। আরশ ভাইয়াকে নিয়ে আলোচনা হয়, তাকে নেওয়া হচ্ছে না ভেতরে, কিন্তু সে তো বাড়ির বউ, তাকে কেন নেওয়া হলো না? ছোট বলে কি বের করে দিবে নাকি? এত বড় অপমানের পর কি করা উচিত? কিছুই করার নেই। থমথমে মুখটা ওপর ঘোলাটো দরজায় লাগিয়ে দিল, আর চোখে ভাসুরের পানে একবার তাকালো। আমিরার মুখটা নির্লিপ্ত, এক হাত পকেটে পড়ে দাঁড়িয়ে আছে আরশ। তাকে তাকাতে দেখে ভুরুতে নিষ্পাপ স্বরে বলে, আহানের বউ। গলা স্বরটা শোনা গেল মাত্রই আমিরার গা বেয়ে যেন শীতল স্রোত বয়ে গেল। মাথা ধুয়ে আলগোছে কেটে পড়লো ও জায়গা থেকে। জাইন কথাটা শুরু করলো, বলল যে আলোচনার জন্য সভাটা বসিয়েছি, তার কারণ হয়তো সবাই ধরতে পেরেছেন আপনারা। আমি সব খুলে বলছি। সৈয়দ সাহেব নড়ে চড়ে বসলেন, হেলাল সাহেব সহ। হেয়ালি না করে সরাসরি কথা বলো জাইন। জাইন মুখে একটু দীর্ঘশ্বাস ফেলে নিজের বক্তব্য কথা বলা শুরু করে। নুসরাত বেঁচে আছে, যে মেয়েটা নুসরাত ভেবেছিল সে নুসরাত না, ও নুসরাতের প্রিয় ছিল। ও
বেঁচে আছে, এটা সব থেকে বড় মিরাক্কেল। যাই হোক, আরসের সাথে অনিকার বিয়ে ঠিক করেছিলাম, আমরা সবাই জানি। কিন্তু অনিকা এখন রিজেক্ট করতে চাচ্ছে, সে বিয়েটা করবে না। কিন্তু অনিকা এখন বিয়েটা করতে চাচ্ছে না, তাই আমি ভাবছি আরসের সাথে নুসরাতের বিয়েটা দিয়ে দিলে কেমন হয়। হেলাল সাহেব দ্বিমগ্ন করলেন, ওদের তালাক হয়ে গেছে। আরও কিছু বলতে চাইলে তার আগে শোয়েব সাহেব থামিয়ে দিলেন। একে একে সব ঘটনা খুলে বললেন। যেহেতু সিগন্যাল পেপার ছিল না, তাই সেখানে তালাকের বিষয়ে কোনো কিছু উল্লেখ ছিল না, তাই শরীয়ত মোতাবেক তালাক হয়নি। কথা শেষ করতে পারলেন না, ঝর্মা বেগম ধূপ করে কিল বসালেন স্বামীর বাহুতে। বললেন, আগে জানালে না কেন আমাদের এই বিষয়ে? চেপেছিল এতদিন। শোয়েব সাহেব বললেন, সময় সুযোগ হয়ে ওঠেনি, তাই বলা হয়নি। রোহিণী বেগম জাইনের কথাই ঠিক ফিরে যেতে বললেন, জাইনাব্বা যা বলছে তাই ঠিক। যেহেতু আরশ আব্বা পছন্দ করে নুসরাত আম্মাকে, তাহলে এখানে দ্বিমত পোষণ করার কোনো মানেই হয় না। বিয়ে আগে আরশ আব্বা নুসরাত আম্মার একবার দেখা করিয়ে দিলেই হবে। রোহিণী বেগমের কথা শেষ করতে সবাই সহমত পোষণ করলেন। সোয়েব সাহেব 1 মিনিট ভেবে মেজো ভাই রাজি হবেন, ওনার মত নিতে হবে। জাইন বলো, আমি মত নিয়ে নিব, চিন্তা করার কোনো কারণ নেই এ বিষয়ে। আহার নিজের মাথা রাখলো এবার কথায়। ছোট ভাইয়া যেহেতু জানে না, তাহলে তাকে জানানো দরকার নেই। এমন কথা মতো তাদের দেখা করিয়ে দিব আগামীকাল। সবাই নিজেদের মধ্যে কথা বলতেই বিয়ে নিয়ে। হেলাল সাহেব টু শব্দটি করলেন না। মিটিং শেষে একে একে বের হলো সবার, মুখ দেখা গেল প্রফুল্ল, কিন্তু হেলাল সাহেবের মুখটা গোমরা। মুখটা কুঁচকে স্ত্রীকে বললেন, তুমি জানতে নাসিরের মেয়ে বেঁচে আছে? লিপি বেগম মাথা দোলানের নীরবে। হেলাল সাহেব কিছুটা হতাশ হলেন বিষয়টায়। তিনি এ বিষয়ে স্বার্থপর হলেও শুধু নিজের সন্তানের জন্য। কে স্বার্থপর না নিজের সন্তানের বেলায়? সে তো একজন পিতা, সেজন্য সেও আজ সবার কাছে খারাপ, নিজের ছেলের কাছে খারাপ। এবার আর তিনি নিজের মন মর্জি কিছুই করবেন না, সব ছেড়ে দিবেন আল্লাহর ওপর, যা হবে দেখা যাবে। একবার বাক্য ব্যয় করবেন না, যা হয় হোক। বৃষ্টি স্নান সন্ধ্যা, বৃহস্পতিবার বৃষ্টি স্নান বৃহস্পতিবার সকাল। ঘড়ির কাঁটায় বাজছে সন্ধ্যা 6টা। বিছানার উপর শুয়ে অ্যাপল খাচ্ছিল নুসরাত। বলক বেঁধে ইসরাত, আহান, ইরহাম, সৌরভী, মোমোকে আকস্মিক তার রুমে প্রবেশ করতে দেখে নুসরাত উঠে বসলো। পূর্বের গতগতি করে সকলে জায়গা দখল করে নিল। ধারাম ধারাম করে এসে বসলো সবাই। বিছানায় এত ভরে নড়ে উঠলো। নুসরাত নিজের হাতের খাবারটুকু আলগোছে লুকিয়ে রাখতে চেষ্টা করলো, তার পূর্বেই কেড়ে নিয়ে মুখে ঢুকিয়ে দিল গপ গপ করে একে অপরের। নুসরাত উঠে বসতে বসতে চুলে বান ঢিলে হলো, কয়েকাছি চুল কপালে পড়ল, ঘাড়ে পড়ল কি বেশ। পা দুটো সরিয়ে সৌরভী আর আমিরাকে বসার জায়গা করে দিল। আমিরা বিষময় ভরপুর চেহারায় সৌরভীকে বলল, ওরা এমনই করে, এত অবাক হওয়ার কিছু নেই, বসো তুমি। আমিরা মাথা দুলিয়ে আলগোছে বসে গেল। নুসরাত জিজ্ঞাসা করলো, সন্ধ্যাবেলায় আমার রুমে কি চাই? ইরহাম কথা মেলালো আস্তে ধীরে, বলল, মেজো বাবার অবস্থা তো তুই দেখেছিস। গভীর মুখটা কুঁচকে গেল, বলল, সে তো প্রতিদিনই তো দেখছি। আবার অবস্থা এখন আগের তুলনায় ম্যাচ বেটার। তো কি হয়েছে, হেয়ালি করবি না? ইরহাম, আমার সাথে সরাসরি কথা বল, নাহলে ভাগ। ইসরাত নিজের কানের পেছনে মুখ খুলে রেখেই চুলগোছা গুটিয়ে নিতল। বলল, আবু চাচ্ছে তোকে বিয়ে দিতে। নুসরাত ঠাট্টা করে হেসে উঠল, নাকের ডগায় চুলকে বলল, আমার বিয়ে? মামা মাথা দোলালো। ইরহাম বলল, মেজো বাবা চাচ্ছে তোর বিয়ে দিতে, উনি ঠিক করেছেন আগামীকাল তোর বিয়ে দিবে। ছেলে ভালো, পারিবারিক ব্যাকগ্রাউন্ড ভালো, নিজেদের ব্যবসা আছে। আর নুসরাত থামিয়ে দিল, আঙুল তুলে বলল, আমি ছেলের ব্যাকগ্রাউন্ড বায়োডাটা শুনতে চেয়েছি ইরহাম। আমি বিয়ে ঠিক করেছে, আমি জানি না সেটা কে। বিষয়টা জোকস মনে হচ্ছে তোর? তার ছিল হাসি হাসলো নুসরাত। আমিরা বিছানা থেকে উঠে গেল। যদি ভাই বোনেদের হাত পায়ে লেগে যায়, সে ভর্তা হয়ে যাবে এদের মাঝে। সৌরভী উঠে দাঁড়ালো, বলল, তোকে জানানো হয়নি কোথাও নুসরাত? মাত্রই তো জানিয়ে দেওয়া হলো। নুসরাত তাকালো সৌরভীর দিকে, বলল, সৌরভী, আমার লাইফে বড় একটা সিদ্ধান্ত নিতে নিতে চাচ্ছে তারা, তাদের উচিত না আমাকে বিষয়ে অবগত করা, আমাকে জানানো। তারা কি করলো? আমার মতামতের কোনো মূল্য না দিয়ে আমার বিয়ে ঠিক করলো। নাইস ব্রো। আমি এখানে কি করছি বসে? আমিরা মিনমিন করে বলে উঠল, ছোট মুখে বড় কথা বলি আপু, আপনি চাইলে বিয়ে মানা করে দিতে পারেন, কিন্তু এতে মেজো বাবার অসম্মান হবে। ওনার শরীরের এখন যা অবস্থা, বেশ অবনতি হবে। আমি আপনাকে দোষ দিচ্ছি না আপু, কিন্তু প্র্যাকটিক্যালি দেখলে আপনি এর জন্য দোষী হবেন। আমার কথায় ভুল ত্রুটি থাকলে আমি দুঃখিত। আমিরা বুঝতে পারলো মেয়েলি কালো বলে শীতল চোখগুলো তার দিকে তাকিয়ে দৃষ্টিপাত। মেয়েটা নিমিশেই গুটিয়ে নিয়েছে নিজেকে। নুসরাত দীর্ঘশ্বাস ফেলল।
সৌরভী আর আমিরার দিকে তাকিয়ে বলল, ইমোশনাল ব্ল্যাকমেল করতে চাচ্ছ আমাকে? সবসময় আমি কেন হব সবার ব্ল্যাকমেলের বস্তু? সোজা কথা, আমি বিয়ে করবো না। ইরহাম ধমকে উঠল, কেন বিয়ে করবি না তুই? কার জন্য বসে থাকবি? নুসরাত বাক্য উচ্চারণ করলো না। ইরহাম চেঁচিয়ে উঠল, গলার কাছে রক দপদপ করছে। আরুষ ভাইয়ের জন্য যে বিয়ে করে নিচ্ছে অনিকাকে? নুসরাত অবাক কণ্ঠে বলল, বিয়ে করে নিচ্ছে? ইসরাত জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল, বলল, আরুষ ভাইয়ের বিয়ে আগামীকাল অনিকার সাথে। নুসরাত তাকিয়ে রইল ভাই বোনের দিকে। অনিমেষ যান্ত্রিক কণ্ঠে শুধালো, আমাকে জানালে না কেন? কবে বিয়ে ঠিক হয়েছে? শীতল স্বরে আরো কিছুটা শীতল হলো। নুসরাত চেঁচিয়ে উঠল, এতদিন যাবৎ এই বিষয়ে আমাকে অবগত করা হয়নি কেন? কেউ কোনো প্রশ্নের উত্তর দিল না। রাগে ফেটে পড়ল সে, লাল মুখে। দেখে সবাই একে একে বেরিয়ে যেতে চাইলে আহান দরজার কাছে গিয়ে ঠোঁট কামড়িয়ে হাসি দিল, বলে, আপু তোমার বিয়ে টাকলা একটা ব্যাটার সাথে ঠিক করা হয়েছে। ব্যবসায়িক মানুষ, বুঝতে তো পারছো। পেট তো মোটা হবেই, প্রেগনেন্ট মহিলাদের মতো লাগে। আমি তো প্রথমে দেখে সন্তান সম্ভব মহিলা ভেবেছিলাম। যাই হোক, তুমি রাজি হও বা না হও, মেজ বাবা তোমার বিয়ে দিবেই। আহানের কথা শেষ না হতেই উড়ে সবাইগুলো হাতে পায়ে জুতো পড়লো যেন। তেড়ে আসতে গেল নুসরাত। আহান ধরার আগে সে অট্টহাসি দিয়ে পালিয়ে গেছে। নুসরাত কোনোভাবে বিয়েতে রাজি হওয়া করানো গেল না। সেদিন রাত 12টার সময় নাজনীন বেগম ঘণ্টাখানেক নিয়ে কি বোঝালো, নুসরাত চেঁচালো না। লাগানো দরজাটার বাহিরে তাকিয়ে আহান, আমিরা, মোমো, সৌরভী, ইরহাম, ইসরাত কান পেতে রাখলো। দরজা খুলে যখন নাজনীন বেগম বেরিয়ে আসতো তখন ঠোঁটের কোণে লেখা ছিল হাসি। চোখের পাতা ফেলে আশ্বাস করলো সবাইকে, নুসরাত মত দিয়েছে বিয়েতে। আহান উকি দিল সামান্য, কপালে হাত ঠেকিয়ে বলল, শ্যামলা মেয়েটা। টুকি বলেই আকর্ষণ করলো সে। নুসরাত তাকাতেই ইসরাত পেট দেখিয়ে বলল, এই যে মোটা পেট, দেখতে ঠিক আলুর মতো, মাথায় টাক চুল। আপু তোমার কি হবে? শেষ পর্যন্ত কপালে টাক বুড়ো জুটবে। ইস! নুসরাত শার্টের আস্তনিক গুটিয়ে দাঁড়ালো, মুখ ফুটে বিশ্রী ভাষায় গালি আসলো তার। কোনো মতে দাঁত কিরমির করে আটকালো তা। বলল, আমি যদি আসি আহান, কুপিয়ে ফেলবো তোকে। স্টপ যা। আহান চুপ করে দ্বিমত করলো না, টিটকারি করতেও লাগলো না। নুসরাত আশপাশে হাতে যা পেলো ছুঁড়ে মারলো, চিৎকার করলো, আহান না বাচ্চা, তোকে আমি খুন করে ফেলবো সুরের জাত। আমাকে নিয়ে খিন্নি উড়াস তুই? আহান অট্টহাসি দিয়ে দৌড় দিল। তার পেছন পেছন ঢিলেঢালা শার্ট পরে নুসরাতে দৌড়াতে দেখা গেল। হাতের মধ্যে কালো স্লিপার। দৌড়াতে বেগ পোহাতে হলো। ঢিলে বান করে রাখা চুলগুলো রেশমের গোছার মতোই খুলে পড়ল। বাতাসের দপাটে উড়ল সাদা রঙের পর্দা। তার সাথে উড়ল মেয়েটার পিঠের চুল। হাসি আর চিৎকার মিলেমিশে একাকার হলো। ইসরাত হাসলো ভীষণ ক্ষীণ স্বরে। ইরহাম তাদের চেয়ার আপ করলো। নুসরাত বলতেই, দৌড়াও মুটকি, আরো জোরে দৌড়াও, নড়তে চড়তে পারছিস তো না দেখছি। হানহি করে হাসতে হাসতে বলল, আপুর বিয়ে বুড়ো ড্যামের সাথে, দেখতে একটা লোকের মতোই হয়েছে। ইরহাম আহানের কথায় হু হু করে হেসে উঠল। ইসরাত হাসতে হাসতে একসময় বুঝলো তার চোখ বেয়ে নোনা পানি গড়িয়ে পড়ছে। হাত দিয়ে মুছতেই বাড়ি কাঁপানো নুসরাতের চিৎকার ভেসে হলো, আহান না, তুই আস্ত একটা কুত্তা, খাচ্চরের বাচ্চা, আমি তোকে জবাই দিব। এই দাঁড়া, এই বেটা। এই পর্বটা এখানে শেষ। লেখিকার নোটস অনেক বড়, লেখিকা অনেক ভালো হয়ে গেছে। টানা 3 দিন 3টা পার্ট দিয়েছে, তার জন্য তাকে অনেক 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 ধন্যবাদ।